৭২-এ যখন আওয়ামী লীগ জাসদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করলো, অত্যাচার করে বাংলাদেশের রাজনীতিতে কাউকে অপ্রাসঙ্গিক করা যায় না, কাউকে বিলীন করা যায় না। আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর তার বিচার যদি হয়, বিএনপি এবং জামায়াতের জোট কিন্তু কখনোই কোনো আদর্শিক জোট ছিল না। যে আওয়ামী লীগ গত 14 বছর কখনো বলে যে তত্ত্বাবধায়ক সরকার জাদু করে চলে গেছে, কখনো বলে তত্ত্বাবধায়ক সরকার মরে আজিমপুরে কবরস্থ হয়েছে। আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর নৈতিক পরাজয়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশেষ সংবাদদাতা রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, জেড ফোকাসে আমরা দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ শুনি। আজ আমাদের হাতে বেশ কয়েকটি খবর রয়েছে, এগুলো নিয়ে আলোচনা শুনবো সাংবাদিক রাজীব আহমেদের কাছ থেকে। রাজীব আহমেদ, আপনি জানেন যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্রদের যে সংগঠনটি রয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি, বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দল এবং এই শক্তিগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক রেটরিক বলা যায়, বা এটিকে কাদা ছোড়াছুরি বলা ঠিক হবে না, এক ধরনের দূরত্ব দৃশ্যমান হয়ে উঠছে। আদৌ কি এটি দূরত্ব না রাজনীতির ভিন্ন কোনো খেলা? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে একটা কথা বলি যে আমার গত আগস্ট সেপ্টেম্বর থেকে আমি যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই যখন ঐক্যবদ্ধ হয়েছিল তখন আসলে এই ঐক্যের প্রয়োজন ছিল। তখন ঐক্য না থাকলে অস্তিত্ব সংকট তৈরি হতো। এখন আমি মনে করি সবাই একসঙ্গে থাকলে বরং অস্তিত্ব সংকট তৈরি হবে। কারণ আপনি যদি মাঠে এখন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আগের মতো সবাই একসঙ্গে এক প্ল্যাটফর্মে থাকে, তাহলে কিন্তু পুরো রাজনীতিটা আবার একটা বাইনারি হয়ে যাবে, আওয়ামী লীগ বনাম আদার, আওয়ামী লীগ বনাম সবাই। কিন্তু বিষয়টা তো আর এরকম নাই। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠের রাজনীতি নেই, মাঠটা ফাঁকা, এই কারণে মাঠে যারা আছে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং এটা হবে, এটা একেবারে ন্যাচারাল একটা বিষয়, অর্গানিক একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটি জরুরি সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট কিছু পয়েন্টে, নির্দিষ্ট কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত থাকতে হবে। দেশের স্বার্থে কিছু বিষয়ে জাতীয় ঐক্যমত থাকতে হবে। এছাড়া তো প্রত্যেকের দল আলাদা, প্রত্যেকের রাজনীতি আলাদা, প্রত্যেকের মতাদর্শ আলাদা, প্রত্যেকের চিন্তা আলাদা। সেই জন্য তাদের মধ্যে এই বিরোধপূর্ণ আচরণ বা প্রতিযোগিতাপূর্ণ আচরণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ, আপনি যেভাবেই বলেন, সেটা থাকবে। সেটা থাকাই স্বাভাবিক এবং আমি মনে করি রাজনীতির জন্য সেটা থাকাটা জরুরি এবং রাজনীতির জন্য জরুরি। কারণ সবাই যদি এক সুরে কথা বলে তাহলে সেটা হবে না। তাহলে সেই কিন্তু পুরনো সেই তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আওয়ামী লীগ এখনো অজেয় একটা বিরাট একটা শক্তি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন মানে আওয়ামী লীগকে হিসেব করে রাজনীতি হচ্ছে। আর এখন যে বিষয়টি যেটা হচ্ছে, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বক্তব্য দিয়েছেন, আমাদের সাংবাদিকদের তো আসলে আমরা সহজে মুগ্ধ হওয়া উচিত না, কিন্তু গতকাল তারেক রহমানের এই বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। উনি যেটি বলেছেন একদম স্পষ্ট করে বলেছেন যে নিজেদের মধ্যে এই কুতর্ক, এবং উনি কিন্তু বলছেন যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এটা তো ওয়েলকাম করবে এবং ওনারা রাজনৈতিক দলকেও ওয়েলকাম করে, ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠনের চেষ্টাকে। কিন্তু এই কুতর্ক এবং কুবিতর্ক যেন না হয় সেজন্য উনি অনুরোধ জানিয়েছেন, বলেছেন যে দেশবাসীর কাছে এটা অনাকাঙ্ক্ষিত হবে। আচ্ছা, এখন যদি আপনি আমাকে রাজনীতিকে একটা ব্রডার পিকচারে বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন, সেটি আগামী ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক, যখনই হোক, বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটি একটি মোটামুটি স্পষ্ট বলা যায়। কারণ সাংগঠনিক শক্তির কারণে এবং দেশ জুড়ে সংগঠন বিস্তৃত হওয়ার কারণে এবং বিএনপির যে লিবারেল রাজনৈতিক আদর্শ, সে কারণে মধ্যপন্থী যে রাজনৈতিক এবং আগস্ট পরবর্তী তাদের আচরণেও তারা বেশ সংযত ছিল, অন্যদের শীর্ষ নেতাদের যে আচরণ এবং গত 15 বছর তাদের আন্দোলন যে লেগেসি, সব মিলিয়ে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বলে এটি সবার মধ্যে একটি বদ্ধমূল ধারণা। তো এখন একটি প্রশ্ন হচ্ছে, বিরোধী দল কে হবে? গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় ব্যবস্থায় সরকারি দল তো একজন হলো, এখন বিরোধী দল কে হবে? ফাইনাল খেলা আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিল, ফাইনাল খেলা কার মধ্যে হবে? ফাইনাল তো একদল উঠে গেছে, বিএনপি উঠে গেছে, তাহলে ফাইনাল খেলাটা কার মধ্যে হবে? আমি এখন যেটি দেখতে পাচ্ছি যে যেই বিরোধাভাস বা যেই প্রতিদ্বন্দ্বিতা, যেই কথার খেলা, এটা আমার ধারণা হচ্ছে বিরোধী দল কে হবে সেটির একটি লড়াই। দেখেন, জামায়াত ইসলামী দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ, এখানে আমরা বিরোধী দল না বলে আমরা যদি বলি বিএনপি এক ধরনের, আপনার বক্তব্য অনুযায়ী বিএনপি মোটামুটি সরকার গঠন করবে এরকম একটা অবস্থানে চলে গেছে, সেক্ষেত্রে বিএনপির প্রতিদ্বন্দ্বী কি হবে? রাইট, বিএনপির প্রতিদ্বন্দ্বী কি হবে? প্রধান প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে বিএনপি তো সরকার গঠন করতে নাও পারে,
প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে বা যার সাথে যার মুখোমুখি হবে সেও তো সরকার গঠন করতে পারে, এরকম সেই সম্ভাবনা আমি ক্ষীণ দেখতে পাচ্ছি। কারণ তাদের দেখেন একটা বিষয় হচ্ছে যে আপনার রাজনৈতিক বয়ান বা রাজনৈতিক আদর্শ যত শক্তিশালী হোক বা আপনার দল যত রেজিমেন্টেড হোক, যত ক্যাডার ভিত্তিক হোক, দিন শেষে এই জনসমর্থনকে আপনাকে তো ভোটে কনভার্ট করতে হবে, নয়তো আপনি নির্বাচনে জিততে পারবেন না। আপনি যদি জামাতের ইলেকট্রাল হিস্ট্রি দেখেন, তার ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে 12.1%। সেটা রাতারাতি বেড়ে আপনি 40-42% কমে ভোট পেয়ে ক্ষমতায় আসতে পারবেন না। 12% ভোট রাতারাতি বেড়ে 42% হওয়া, সেটা 15 হতে পারে, হ্যাঁ 15 হতে পারে, 17 হতে পারে, 18 হতে পারে, বা 12 থেকে কমে 10 হতে পারে, 9 হতে পারে, কিন্তু আপনি রাতারাতি 12 থেকে 42, এটি কিন্তু প্রায় অ্যাবসার্ড। তারপরে ধরেন যে আওয়ামী লীগ যে দাবি করে যে তাদের 40% ভোট আছে, সেটা হয়তো নেই, কিন্তু তাদের হয়তো 20% ভোট আছে। বিএনপির রিজার্ভ 40% ভোট আছে। এইবার সুইং ভোট কিছু তার দিকে যদি 8-10%, তাহলে এইদিকে কিন্তু 70% মতো ভোট চলে যাচ্ছে। জামাতের যদি 10% থাকে তাহলে 20%, তাহলে ছাত্রদের পক্ষেও কিন্তু বাকি 20% সে যদি পুরোটাও পায়, ছাত্রদের যে রাজনৈতিক দল, তাহলে কিন্তু তার পক্ষেও ক্ষমতায় আসা সম্ভব না। এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা সেক্ষেত্রে ছাত্রদের আর এক ধরনেরও তো সীমাবদ্ধতা আছে। 300টি আসনে ভোট করবার মতো প্রার্থী তো তাদের, আপনি 3 আসনে ধরেন ভোট প্রার্থী দিয়ে দিলেন, 3 আসনে 42,000 ভোট কেন্দ্র, 42,000 ভোট কেন্দ্রে আপনার কম বেশি 6 লাখ 6.5 লাখ হচ্ছে পোলিং বুথ। 6 লাখ পোলিং বুথ ম্যানেজমেন্ট করার জন্য আপনার 6 লাখের দ্বিগুণ 12 লাখ আপনার পোলিং এজেন্ট প্রয়োজন হবে শুধু নির্বাচনের দিন। এটি কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ। এটি বাংলাদেশে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বিএনপি ছাড়া অন্য কারো করার সামর্থ্য নাই। আওয়ামী লীগও যদি নির্বাচনে আসে, তাদেরও এই রকম যে বাংলাদেশের যে ইলেকশন প্রসেস, যেটা একদিনে নির্বাচন হয় এতগুলো আসনে একসঙ্গে সারা দেশে 12 কোটি ভোটার, এটার যে ম্যানেজমেন্ট, এটার যে বিশাল বিস্তৃতি, সেটি করার মতো সাংগঠনিক শক্তি আমি জামায়াত বা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এখন তো নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা হবে, বিএনপি আছে, বিএনপির বনাম হু, বিএনপির বিপক্ষে কে? এখন যেই কথাটি শোনা যাচ্ছে রাজনীতিতে খুব মানে জোরে সোরে, সেটা হচ্ছে জামায়াত সর্বোচ্চ চেষ্টা করছে এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য, যেহেতু আওয়ামী লীগ নেই। ছাত্র নেতৃত্বের যে দল আসতে যাচ্ছে তারাও একই চেষ্টা করছে যে তারা এই ভ্যাকুয়ামটা পূরণ করতে চায়। আবার আওয়ামী লীগও কিন্তু সেই একই চেষ্টাতে আছে যে তারাও ভ্যাকুয়ামটা পূরণ করতে চায়। এইবার তারা, আওয়ামী লীগের বোঝা হয়ে গেছে, আওয়ামী লীগ নেতাদের যে কথাবার্তার যে সুর, তাদের সঙ্গে আমার যতখানি কথা হয়, তারা ক্ষমতায় আসতে পারছে না, অন্তত এইবার তো বটেই। এইবার যে তাদের কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এটা তাদের জন্য নিশ্চিত হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, বিরোধী দল হওয়ার জন্য, মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য, আপনার ভাষায় আর আমার ভাষায় বিরোধী দল হওয়ার জন্য এখন 3টি শক্তি মাঠে আছে। যেই জায়গাটি প্রচন্ড বিরোধ হচ্ছে, ছাত্ররা, বিশেষ করে ছাত্র নেতারা, এর সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর সঙ্গে জামায়াতেরও সমর্থন আছে ছাত্র নেতাদের পেছনে, যে তারা চায় যে আওয়ামী লীগ নেতাদের পেছনে জামাতের সমর্থন। এটি কিভাবে, আমি সত্যতা আপনি প্রতিষ্ঠিত করবেন কিভাবে? এটা সত্যতা প্রতিষ্ঠিত করার একেবারে সহজ একটা সূত্র হচ্ছে যে এখন বিএনপির সঙ্গে জামায়াতের এবং ছাত্র নেতৃত্বের বিরোধ চলতেছে, শত্রু বন্ধু, সরল সমীকরণ। এটি কি বিরোধ বলা যায়? প্রতিযোগিতা চলছে, তো যখন রাজনীতিতেও বা গণতন্ত্রেও প্রতিযোগিতা থাকে। হ্যাঁ, গণতন্ত্র এই মুহূর্তে যেহেতু জামায়াত বিএনপিকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করছে, ছাত্ররা নিজেদেরকে বিএনপির প্রতিদ্বন্দ্বী মনে করছে, সেই কারণে জামায়াত এবং ছাত্রদের মধ্যে কিন্তু দেখেন একটা ন্যাচারাল অ্যালাই তৈরি হয়ে গেছে। যেই কথাটি জামায়াতের আমির আজ থেকে 1 মাস আগে সমকালের ইন্টারভিউ যখন বলেছেন, যে ওই ভিডিও কিন্তু ভাইরাল ছিল, যে সরকারের থেকে কেউ নির্বাচন করলে সরকার নিরপেক্ষ থাকবে না, তখন কিন্তু এই ছাত্র উপদেষ্টারা তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু মির্জা ফখরুল যখন এই ইন্টারভিউয়ে একই কথা বলেছেন, মির্জা ফখরুল তো খুব একেবারে ভিন্ন কিছু বলেনি। আপনি যদি বক্তব্যের নির্যাস দেখেন, তাহলে 100% এক, যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যদি উপদেষ্টারা রাজনৈতিক দলের সঙ্গে যোগ হয়ে যান। জামায়াতের আমিরের বক্তব্যের পর তো ছাত্র নেতারা এরকম প্রতিক্রিয়া দেখাননি, যেমন প্রতিক্রিয়া মির্জা ফখরুলের ক্ষেত্রে দেখিয়েছেন, মির্জা ফখরুলের বক্তব্যের ক্ষেত্রে। তার মানে তো স্পষ্ট যে জামায়াত এবং ছাত্র নেতাদের মধ্যে কোথাও না কোথাও একটা অ্যালাইনমেন্ট রয়েছে, কোথাও না কোথাও তারা অ্যালাইন হয়েছে এক জায়গায়। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে। তো ছাত্র নেতারা যেটি চাচ্ছেন বা জামায়াত যেটি চাচ্ছে, আমি আজকেও জামায়াতের নেতাদের কয়েকদিন সঙ্গে কথা হলো সকালে, তারা যেটি চান সেটি হচ্ছে যে আওয়ামী লীগ না থাকুক, আওয়ামী লীগ ভোটের মাঠে থাকবে না, আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকবে না। তাহলে যে শূন্যতাটা আছে, এই শূন্যতাটা নির্বাচন পর্যন্ত থাকবে, তখন তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে। কিন্তু আওয়ামী লীগ যদি থাকে, তাহলে আবার আমাদের রাজনীতি সেই দ্বিদলীয় বৃত্তের মধ্যে পড়ে যেতে পারে, এবং দ্বিদলীয় বৃত্তের মধ্যে যদি রাজনীতিতে ঢুকে, তাহলে তাদের নির্বাচনী সাফল্যের সম্ভাবনা দিনে দিনে কমে যাবে। এবং বলা যায় যে আমরা 2091-96 যেরকম দেখেছি যে দলগুলোর 10 আসন, 15 আসন, 3 আসন, 4 আসন, এর মধ্যেই তারা ছোট খেলোয়াড় হিসেবে থাকবে। কিন্তু তারা এখন বড় হতে চাচ্ছে। মূল
জায়গাটাই হচ্ছে এই জায়গায়। এখন দেখেন বিএনপির যেটি মানে ডিলেমা আমি বলবো, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের সমর্থক করে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ওই বাংলাদেশে। তো বিএনপি এখন কি করবে আওয়ামী লীগের বিষয়ে? বিএনপিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিএনপি সমর্থন জানাচ্ছে না, এবং বিএনপির পক্ষে সমর্থন জানানো সম্ভব না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কারণটা কি? আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগকে কি আপনি যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেন, এটি কি কোনো সঠিক সিদ্ধান্ত হবে রাজনীতির জন্য? কারণ আপনি দেখছেন 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপির প্রতিবাদ করেছিল, নাগরিক সমাজ যারা জামাতের রাজনীতিকে ডিজোন করে, জামাতের যে আইডিওলজিকে যারা ডিজোন করে, তারাও কিন্তু এটার প্রতিবাদ করেছে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক আদর্শকে সরাসরি নিষিদ্ধ করা যায় না। আচ্ছা, তাহলে আপনি আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনের বাইরে রাখবেন? ধরেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখলেন, তো আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে অন্য কোনো একটা পার্টির মধ্যে, যেমন আওয়ামী লীগের কিন্তু অনেক মিত্র দল আছে বাংলাদেশে, আপনি গুণে শেষ করতে পারবেন না, কমপক্ষে 10-12টা আওয়ামী লীগের রেজিস্টার্ড মিত্র দল আছে, তাদের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করবে না, এই নিশ্চয়তাকে আপনি দিতে পারেন? এবং তারা যখন নির্বাচনে আসবে, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের টপ লিডারশিপ থেকে যে বলে দেওয়া হয় যে এরাই আমাদের প্রার্থী, তখন কি আওয়ামী লীগ নির্বাচনে সাফল্য পাবে না? তার যারা আওয়ামী লীগের যারা কোর সাপোর্টার, তারা কি ওইখানে ভোট দেবে না? একটা ভোট ব্যাংক তো তাদের আছে, একটা ভোট ব্যাংক তো আছে, সেটা তো হবে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি হবে, আপনি দেখেন ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দল যদি মানুষের চোখে মনে হয়, মানুষের যদি মনে হয় এই দলটি নির্যাতিত, নিপীড়িত, তাহলে সেই দলের কিন্তু জনসমর্থন বেড়ে যায়, একটা সিম্পাথি কাজ করে। আপনি দেখেন জামায়াতের 71-এর ভূমিকা নিয়ে এত কথা থাকার পরেও জামায়াত কিন্তু আস্তে আস্তে ভোটের রাজনীতি ডিক্লাইন করা শুরু করেছিল, ক্ষয়িষ্ণু দল হয়ে গিয়েছিল। কিন্তু 2009 থেকে আওয়ামী লীগ যখন জামায়াতের উপর এক্সট্রিম লেভেলের অত্যাচার করলো, তখন কিন্তু জামাত বাউন্স ব্যাক করা শুরু করলো। অত্যাচার করে বাংলাদেশের রাজনীতিতে কাউকে অপ্রাসঙ্গিক করা যায় না, কাউকে বিলীন করা যায় না, এরকম নজির বাংলাদেশের রাজনীতিতে নেই। আপনি দেখেন যে জাসদ 72-এ যখন আওয়ামী লীগ জাসদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করলো, জাসদরা একদম ভেঙে চুরে ধর পাকড় করে গুম খুনে জাসদের অবস্থা, জাসদকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না, তখন কিন্তু জাসদ ব্যাপক শক্তিশালী ছিল। যখন জিয়াউর রহমান 1977 সালে এসে বহুদলীয় রাজনীতির অনুমোদন দিলেন এবং বহুদলীয় রাজনীতি বাংলাদেশে চালু হলো, জাসদ যখন মেইন স্ট্রিমের পলিটিক্সে ফিরলো, জাসদ কিন্তু আস্তে আস্তে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। বিএনপির অবস্থান তো এইটাই যে আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর, তার বিচার যদি হয় এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হলে তার আদর্শকে অপ্রাসঙ্গিক করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে ছাত্র নেতৃত্ব এবং জামায়াত তাদের যে সুবিধা আসন্ন নির্বাচনে, তারা সুবিধার জন্য বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য শুধুমাত্র একটি কারণেই তারা হয়তো আওয়ামী লীগের এরকম তীব্র বিরোধিতা করছে। এবং আজকে দেখেন একটি উপদেষ্টা আসিফ নজরুল, উনি আজকে ফেসবুকে লিখেছেন, একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি দিয়েছেন যে ছাত্রনেতা এবং বিএনপির মধ্যে একটি নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং হওয়া কিন্তু সম্ভব। এই ইঙ্গিতটা উনি একদম প্রকাশ্যে লিখেছেন। একদম উপদেষ্টা যেহেতু লিখছেন, সেই কারণে আমি আপনার তার এই বক্তব্যকে আমি গ্রহণ করছি, এবং এটা নিশ্চয় একটা তাৎপর্য আছে। এবং আমার মনে হয় যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা যদিও ক্ষীণ, কিন্তু কোনো না কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং যদি হয় ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির, তাহলে আপনি আবার তখন দেখবেন যে জামায়াতের সঙ্গে ছাত্র নেতৃত্বের একটা দূরত্ব তৈরি হবে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হতে পারে বলে আপনি তো রাজনৈতিক সংবাদ এখন দেখেন, এখন আসিফ নজরুল যেটি বলছেন যে রাজনৈতিক সমঝোতা শুধু নয়, নির্বাচনী সমঝোতা হওয়া সম্ভব, এবং উনি বলছেন যে এর প্রক্রিয়া এবং পদ্ধতি নিয়ে আলোচনাও সম্ভব, আলোচনা হতে পারে। এখন বিএনপি কিন্তু দেখেন যে অন্য বারবার জাতীয় সরকারের কথা বলছে বিএনপি, যে ক্ষমতায় গেলে একা সরকার গঠন করবে না, অন্য সমস্ত যারা আছে, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি বৃহত্তর জাতীয় সরকার করবে। ইতিমধ্যেই কিন্তু বিএনপি অনেকগুলো দলকে তাদের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার জন্য তৃণমূলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং চিঠিও দিয়েছে। তো ছাত্র নেতাদের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তবে রাজনীতির যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে বিএনপির যে জাতীয় সরকার, সেখানে জামায়াত বাদে অন্য সবার জন্য হয়তো দুয়ার উন্মুক্ত। জামাতের জন্য দুয়ার বন্ধ হয়ে গেল কেন? দেখেন, জামাতের জন্য দুয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণ একটা বিষয়, বিএনপি এবং জামায়াতের যেই জোট ছিল, এই জোটকে আওয়ামী লীগ যেভাবে ডিফাইন করুক না কেন, বিএনপি এবং জামায়াতের জোট কিন্তু কখনোই কোনো আদর্শিক জোট ছিল না। এটি কোনো আদর্শিক জোট না, এটি প্রথমে ছিল একটি নির্বাচনী জোট, তারপরে হয়েছে একটি রাজনৈতিক জোট। যেমন আওয়ামী লীগের 14 দল কিন্তু একটা আদর্শিক জোট, এবং বামদের যে 11 দল বা বাম গণতান্ত্রিক জোট, সেটা কিন্তু একটা আদর্শিক জোট। জামায়াত এবং বিএনপির জোট কিন্তু আদর্শিক জোট না, এবং এটা বারবারই দুই দলের দিক থেকে বলা হয়েছে যে এটা আদর্শিক জোট না, এটা হচ্ছে রাজনৈতিক জোট। আগে ছিল নির্বাচনী জোট, পরে ছিল রাজনৈতিক জোট। এখন যেহেতু তাদের প্রধান যে শত্রু ছিল সে যেহেতু মাঠে নেই, তো এই নির্বাচনী জোট কেন থাকবে বা রাজনৈতিক জোট তাদের মধ্যে কেন থাকবে?
না থাকাই স্বাভাবিক, বরং থাকলেই সেটি অস্বাভাবিক এবং থাকলেই সেটি রাজনীতির জন্য ক্ষতিকর হবে। জি, সেক্ষেত্রে আগামীর রাজনীতিটা কোন পথে সমাধান আসবে? এবং আপনি জানেন যে আওয়ামী লীগের নেতারাও কিন্তু কথা বলতে শুরু করেছেন ইতিমধ্যেই, এবং দুই একজন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দাবি করে বসছেন ইতিমধ্যেই আওয়ামী লীগের, যদিও তারা পালিয়ে আছেন। এটি হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা হাস্যকর বিষয় যে আওয়ামী লীগ গত 14 বছর কখনো বলে যে তত্ত্বাবধায়ক সরকার জাদু করে চলে গেছে, কখনো বলে তত্ত্বাবধায়ক সরকার মরে আজিমপুরে কবরস্থ হয়েছে, সেই আওয়ামী লীগ এখন বলছে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। এর চেয়ে বড় মানে আমি কি বলবো যে রাজনৈতিক পরাজয় কোন দলের বোধহয় ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে বলি যে যেখানে গত 300 বছর যাবত ইলেকট্রাল পলিটিক্স চলতেছে, গত 300 বছরের ইলেকট্রাল পলিটিক্সে কোনো দল এইরকম ইউটার্ন হয়তো নেয় নাই, কোনো দলের এইরকম মানে আমি বলবো এটা নৈতিক পরাজয়, আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর নৈতিক পরাজয়। আপনি দেখেন মোহাম্মদ আরাফাত এই বক্তব্য দিয়েছে, আমি মনে করতাম যে মোহাম্মদ আরাফাতের বক্তব্য এটা ব্যাখ্যা করা যেত। মোহাম্মদ আরাফাত এই বক্তব্য দেওয়ার 15-20 মিনিটের মধ্যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে, যেটি ভেরিফাইড, সেটি থেকে এই বক্তব্যকে এন্ডোর্স করা হয়েছে, তার মানে এটা আওয়ামী লীগের বক্তব্য একেবারে স্পষ্ট। আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকার চাইছে। আমি মনে করি যে এর মাধ্যমে বিএনপি বা ওই সময়ে যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে তাদের জন্য এটি একটি বিরাট বড় রাজনৈতিক বিজয় এবং আওয়ামী লীগের একটি বিরাট বড় রাজনৈতিক পরাজয়। এখন আওয়ামী লীগ এই দাবিটা নিয়ে মানুষের কাছে কিভাবে আসবে, মানুষের সামনে কিভাবে আসবে, মানুষ কিভাবে গ্রহণ করবে, এটি দেখার অপেক্ষায় রয়েছি। না, সেক্ষেত্রে এর মাধ্যমে কি আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরবার চেষ্টা বা আগ্রহ প্রকাশ? হ্যাঁ, আওয়ামী লীগ তো রাজনীতিতে ফেরার সর্বোচ্চ চেষ্টা করছে যে কোনো। সেক্ষেত্রে আওয়ামী লীগ কাদের নেতৃত্বে ফিরবে? যেই নেতৃত্ব গত 16 বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে, তাদের ব্যাপারে আমরা যত অভিযোগ এখন বেরিয়ে আসছে, সাধারণ মানুষ শুনছে, দেখছে, তো এরপরে আওয়ামী লীগের এই নেতৃত্ব নিয়ে কি আওয়ামী লীগ মাঠে ফেরা সম্ভব? সাইদ ভাই, দেখেন যে আওয়ামী লীগের যে নেতৃত্বের আপনার অভিযোগ বলছেন, আওয়ামী লীগের এই নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু শুধু অভিযোগ না, অনেকগুলো প্রায় প্রমাণিত, হয়তো এখন আদালতের রায় হয়, কিন্তু দেখেন জনগণের আদালতে কিন্তু প্রায় প্রমাণিত, জনগণ বিশ্বাস করে যে ঘটনাগুলো ঘটেছে। যেমন আপনি আমার একটা ঘটনার ব্যাখ্যা দেন, যেমন আপনার পূর্বাঞ্চলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা গেলে 6টি প্লট নিয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়েছে যে কোনো সরকার প্রধান নিজের নামে, নিজের বোনের নামে, নিজের সন্তানের নামে, পুরো পরিবারের নামে 6টি প্লট নিয়ে নিয়েছে। আপনি কোনো রকম কোনো আইন কানুন কিচ্ছু মানেন না, এখানে স্পষ্ট লেখা আছে ঢাকা শহরে যার বাড়ি আছে, ঢাকা শহরে যার ফ্ল্যাট আছে, ঢাকা শহরে যার প্লট আছে, সে কোনোভাবেই প্লটের মালিক হতে পারবে না। তো আপনার শেখ হাসিনার তো ওনার তো ধানমন্ডিতে 2টি প্লট আছে, বাড়ি আছে, তারপরে ওনার বোন, ওনার গুলশানে প্লট আছে, বাড়ি আছে, তো ওনারা তো কোনো রকম কোনো নিয়ম কানুন মানেননি। তো এখন একটা বিষয় হচ্ছে, যারা কোনো রকম কোনো নিয়ম কানুন মানেননি তারা যদি আওয়ামী লীগের নেতৃত্ব থাকেন, জনগণ এটা গ্রহণ করবে কিনা আমি সন্দিহান। তবে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে এই অর্থে যে এমনও তো হতে পারে আওয়ামী লীগ বিকল্প কোনো নেতৃত্ব ভাবছে, যেমন সাবির হোসেন চৌধুরীকে আদালত জামিন দিয়েছে, এরকম সাবির হোসেন চৌধুরীর কথা দেখেন আমি একটু শোনা যাচ্ছে নানান দিক থেকে, সাবির হোসেন চৌধুরী, সোহেল তাজ, আব্দুল হামিদ, অনেকের কথাই শোনা যাচ্ছে। কিন্তু আপনি যদি শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে অ্যানালাইসিস করেন, তাহলে আমার যেটি মনে হয়, ওনার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে যেটি মনে হয় যে উনি কাউকে দলের দায়িত্ব ছাড়বেন না, উনি কারো হাতে ক্ষমতা ছাড়বেন না, উনি দেশের ক্ষমতাও যেমন ছাড়তে চাননি, প্রধানমন্ত্রীর পদটিও যেমন ছাড়তে চাননি, উনি আওয়ামী লীগের সভাপতির পদটিও ছাড়তে চাইবেন না। এটি আমার ওনার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে আমার মনে হয়। তাহলে আওয়ামী লীগ ফিরবে কার নেতৃত্বে? কি নেতৃত্ব নিয়ে আসবে, প্রতিদ্বন্দ্বিতা করবে? তারা শেখ হাসিনার এই মুহূর্তে আপাত দৃষ্টিতে যদি আপাত 2, 4, 5, 10 বছরেও শেখ হাসিনার তো আসলে বাংলাদেশে ফেরাটা অতটা সহজ হবে না, যেই পরিমাণ অভিযোগের পাহাড় বা অভিযোগ। দেখেন, আপনি যদি আমার ব্যক্তিগত মতামত আপনি যদি জানতে চান, তাহলে আমি শেখ হাসিনার কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে দেখি না। কারণ 1 নম্বর বিষয় হচ্ছে ওনার বয়স। আপনি দেখেন যে 5 আগস্টের পর উনি কোনো জায়গায় অডিও বক্তৃতা করতেছেন, কিন্তু আপনি তার কোনো ভিডিও দেখেছেন, কোথাও কোনো ছবি দেখেছেন? আচ্ছা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে বক্তব্য দিয়েছেন গত কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়াতে যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ওনারা একই দেশে আছেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে দেখা হচ্ছে না, দেখা করা সম্ভব না। তার মানে শেখ হাসিনা কিন্তু একরকম অন্তরীণ রয়েছেন ভারতে, কিন্তু দিল্লিতে উনি একরকম গৃহবন্দী আছেন। ওনার মেয়ে টুইটারে জানিয়েছেন যে উনি ওনার মায়ের সাক্ষাৎ পাচ্ছেন না। মেয়ে যদি মায়ের সাক্ষাৎ না পায়, দলের নেতারা তো প্রশ্নই আসে না। তাহলে শেখ হাসিনা যে গৃহ অন্তরীণ শেখ হাসিনার যে বয়স এবং উনি বাংলাদেশে যে জীবনযাপন করেছেন, ওইখানে গিয়ে তার যে এখন যে জীবনযাপনের মান, জীবনযাত্রার মান এবং ওনার যে বয়স, তাতে সব মিলিয়ে আমি ওনার মানে যদি 5 বছর 7 বছর বিলম্বিত হয় আওয়ামী লীগের ফেরা, তাহলে আমি ওনার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না রাজনীতিতে। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে
ওনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে 3টি মামলা হয়েছে, এবং আরো মজার বিষয় হচ্ছে এসব মামলায় কিন্তু রাজসাক্ষী পাওয়া যাচ্ছে, এবং সর্বোচ্চ দণ্ডই হবে। না, এইসব মামলায় কিন্তু রাজসাক্ষী পাওয়া যাচ্ছে। আমি পুরো আপনার কাছে প্রকাশ করছি না, এইসব মামলায় কিন্তু রাজসাক্ষী পাওয়া যাচ্ছে। শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য যারা ছিলেন বা শেখ হাসিনার সময় যারা পুলিশের ঊর্ধ্বতন দায়িত্বে ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই আমার জানা মতে, আমার সোর্স যতটুকু জানিয়েছে, যে তাদের 3 জন কিন্তু ইতিমধ্যে তদন্তকারী সংস্থার কাছে জবানবন্দি দিয়েছে শেখ হাসিনাকে দায়ী করে, এবং কিভাবে গণহত্যা হয়েছে, গণহত্যার মূল হোতা কারা, তারা কিন্তু বিস্তারিত বলেছেন। যদিও এগুলো গণমাধ্যমে আসেনি, আমি আপনাকে এক্সক্লুসিভলি বলে দিলাম। 164 ধারায় 3 জন জবানবন্দি দিয়েছে। আপনি দেখেন যে আওয়ামী লীগের মন্ত্রী এবং সেই সময়কার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি রাজসাক্ষী, এটা যদি আদালত পর্যন্ত প্রডিউস হয়, শেখ হাসিনার তো আমি দেখতে পাচ্ছি না যে উনি আদালতে নির্দোষ প্রমাণিত হবেন। আওয়ামী লীগের এখনো যারা বাংলাদেশে আছে, যে তো শেখ হাসিনা যদি দণ্ডিত হন, তো শেখ হাসিনার তো রাজনীতিতে ভবিষ্যৎ আরো শেষ। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটি হচ্ছে, নতুন যে সংস্কার যে প্রস্তাব এসেছে নির্বাচন ব্যবস্থা, সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি যদি এই মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হন, আপনি শুধু নির্বাচনে নিষিদ্ধ হবেন না, আপনি রাজনীতিতে নিষিদ্ধ হবেন, আপনি কোনো রাজনৈতিক দলের কর্মীও হতে পারবেন না। তো শেখ হাসিনার নেতৃত্ব তো আমার ধারণা এই কারণে থাকতে পারবে না। এখন আওয়ামী লীগ হয়তো এটা মানবে না, হয়তো শেখ হাসিনা এটা মানবেন না, উনি হয়তো চেয়ারে থাকার চেষ্টা করবেনই, হয়তো আওয়ামী লীগ ওনাকেই রাখবে আইন না মেনে। যেমন কিন্তু বাংলাদেশের বিচার প্রক্রিয়া তো দীর্ঘসূত্রিতার, এর আগে আমরা দেখেছি বহু মামলা বছরের পর বছর চলছে। সেক্ষেত্রে উনি আপিল করে যদি রাজনীতিতে দেখেন এটা একটা নতুন নিয়ম, যে আপনি শুধুমাত্র পার্টিকুলার এই একটা আদালত, এই আদালতে যদি আপনি দণ্ডিত হন, আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। এবং এই আদালতের বিচারের যে গতি, তাতে মনে হচ্ছে যে আগামী অক্টোবর-নভেম্বরের আগেই কোনো না কোনো একটা মামলার রায় হয়ে যেতে পারে। এবং যেহেতু দেখেন এইসব মামলা কিন্তু সব চাক্ষুষ সাক্ষী রয়েছে, তদন্ত কাজও খুব একটা কঠিন কাজ না, এবং এখন রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ করে জানান দিচ্ছেন যে তারা ফিরছেন, অন্তর্বর্তীকালীন সরকার পালিয়ে যাচ্ছে, নানান ধরনের রেটরিক আমরা শুনছি, বা আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান মাধ্যমে আমরা কিন্তু এটি দেখছি, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু এখনো বাংলাদেশে তারা কিছুটা আলোতে চলে এসছেন, প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, আমরা দেখছি। তো সেটিও তো ভিন্ন ধরনের কোনো বার্তা। দেখেন আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আছেন, আপনি সবাই তো অপরাধী না। 1 নম্বর বিষয়, সবাই তো অপরাধী না, সবাই তো গণহত্যার সঙ্গে জড়িত না। আপনি যদি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে ধরতে যান, আপনি হত্যায় সমর্থন করা কি অপরাধ না? দেখেন, হত্যায় সমর্থন করাটা নৈতিক অপরাধ, ফৌজদারি অপরাধ না। এখন নৈতিক অপরাধের জন্য আপনি তো কাউকে জেলে পাঠাইতে পারেন না। এখন দেখেন যে আওয়ামী লীগ যে কাজটা করেছিল, যে অপোজিশন বা পলিটিক্যাল পার্টির তার শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমত এবং বিশ্বাসের কারণে তাকে হয়রানি করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, সেই সংস্কৃতি বাংলাদেশে না থাকুক। সেই সংস্কৃতি আমরা আর ফেরত চাই না। যারা আওয়ামী লীগ করতেছে, যে আওয়ামী লীগে বিশ্বাস করে, আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাস করে, সেটা ভালো জিনিস, সে করুক, অসুবিধা কি। কিন্তু দেখেন যারা বিদেশে বসে গুজব ছড়াচ্ছে, তারা কিন্তু প্রকারান্তে আওয়ামী লীগেরই ক্ষতি করছে। আপনি দেখেন যে গত পরশুর যে ঘটনা, আওয়ামী লীগের যুবলীগের 2 জন নেতা কুমিল্লার লাকসামে তারা বিশ্বাস করলো গুজব শুনে যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সরকারের পতন হয়ে গেছে। এই গুজব শুনে তারা মিছিল করে আরেকজনের উপর হামলা করতে গেল, করে ধরা খেলো। এই যে দেখেন, এই গুজব এইবার আবার কিছুদিন পর একটা গুজব ছাড়বে, তারপর গুজব ছাড়বে। লক্ষ্মীপুরে তো 3 দিক থেকে মিছিল বের হয়েছে। যখনই আপনি এই প্রত্যেকটা গুজব বিশ্বাস করে নেতাকর্মীরা প্রত্যেকবার হতাশ হবে, প্রত্যেকবার এই গুজবগুলো মিথ্যা প্রমাণিত হবে, তখন কিন্তু দলের যে মোরাল আছে, এখন পর্যন্ত যেটুকু আছে, নৈতিক শক্তি, নৈতিক বল, সেটাও কিন্তু আর থাকবে না। তো এই গুজব ছড়ানো আওয়ামী লীগের জন্য ভালো হচ্ছে না। এই গুজব আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের নিজের জন্য ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। এবং আওয়ামী লীগের পতন হয়তো আরো 10-15 দিন পরে হতো, 5 আগস্ট না হয়ে, যদি 3 আগস্ট রাতে এরকম ভয়ঙ্কর গুজব না ছড়াতো। আওয়ামী লীগ কিন্তু এই নিজের ছড়ানো গুজবের সবচেয়ে বড় শিকার হয়েছে 4 আগস্ট। আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ করেন, তাদের এই জিনিসটা আবার আত্মমূল্যায়ন করা উচিত, উপলব্ধি করা উচিত যে গুজব তাদের কি পরিমাণ ক্ষতি করছে। তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায়, রাজনৈতিক দল, বৈধ রাজনৈতিক দল রাজনীতি করার তাদের অধিকার আছে। কিন্তু গতকাল যেটি মাহফুজ বলেছেন যে তাদের ভোটে অংশ নিতে দিবেন না। মাহফুজ একটি কথা বলেছেন, যে আবার নাহিদ ইসলাম একটা কথা বলেছে, ক্ষমা চেয়ে মানবতা বিরোধী অপরাধের জন্য দায় স্বীকার করে, ক্ষমা চেয়ে সাজা ভোগ করে তারপরে আসুক রাজনীতিতে। সেটি আমাদেরও চাওয়া। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশে আমরা আছি,
নতুন যে সম্ভাবনার বাংলাদেশ, যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার পথ ধরে আমরা এগিয়ে যাব আরো অনেক দূর। রাজনীতিতে নতুন সংস্কৃতি, ইনক্লুসিভ যে দেশ গড়ার বা জাতি গড়ার স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, এই সব কিছু ওভারকাম করে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।